আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না বলে আশঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের সুবিধা নিতে একটি বিশেষ দল আমলাদের পকেটে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। সকালে শহীদ জেহাদ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এদিকে 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিককে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গণভোট পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে একটি গোষ্ঠী ভোট বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে, কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। পরে জেহাদ স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব। গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সঙ্গে এটি আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না, অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ধানের শীষ অপ্রতিরোধ্য, এজন্য এই প্রতীক নিয়ে টানাটানি হচ্ছে বলে মত দেন মির্জা ফখরুল। নির্বাচনের সুবিধা নিতে একটি দল আমলাদের হাতে রাখছে বলে অভিযোগ করেন মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশাবাদ তার। আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কর্মকাণ্ডকে দুর্বিসন্ধিমূলক বলছেন বিএনপি নেতারা। একদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন, অন্যদিকে 300 আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে জামায়াত দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বলে মনে করেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একে একে গঠন করা হয় 11টি সংস্কার কমিশন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল যেসব সংস্কার এখনই করা সম্ভব সেগুলো দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের তাগিদ দিতে থাকে। সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস, উই হোপ দ্যাট আমরা সেটার দিকে যাব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 11 মাসের মাথায় নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী জাতীয় নির্বাচন পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার দাবি জানায়। পরবর্তীতে তাদের সাথে যোগ দেয় আরও কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল। পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালীন সময়ে রাজপথে আন্দোলন শুরু করে তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বাস্তবতা নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মানুষ ওই যে মেম্বারকে নির্বাচন করে সেই মেম্বারকে দেখতে চায়, বাড়িঘর দেখতে চায়, যে চেয়ারম্যান করে তার চেয়ারম্যানকে দেখতে চায়, সে চেয়ারম্যান বাড়িতে যাইতে পারবে কিনা, বিচারটা দিতে পারবে কিনা। আবার যে এমপি হয় তারও বাড়ি দেখতে চায়, অচেনার লোককে দেখতে চায় না। এবং বাংলাদেশের মানুষও এটা চায় না, বোঝে না। এটা নিয়ে আমি মনে করি যে তারা নিরর্থক একটা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এগুলো নিয়ে কথাবার্তা করছে। বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, পিআরের দাবির পেছনে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। একদিকে জামাতে ইসলাম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়ে দিচ্ছে, আবার অন্যদিকে বলছে পিআর না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা স্ববিরোধী। আমরা মনে করি যে তারা কোনো অন্য উদ্দেশ্যে এই বিষয়টা নিয়ে এখনও মাঠে কথাবার্তা বলছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব দাবি দেওয়া আর টিকবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে দেবে, এগুলো কিছু থাকবে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয় শ্রমের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা, প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শ্রমিক মজলিসের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে সেমিনারে শ্রমিক দল, শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। শ্রম ও শ্রমিক বান্ধব সমাজ নিশ্চিতে ইসলামী মূল্যবোধ ও জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে হবে বলেও উল্লেখ করেন আহমদ আব্দুল কাদের। শ্রমিকদের অবদান এই বিপ্লবে এবং সমস্ত আন্দোলনে সবার আগে আছে, এটা সব আমি স্বীকার করি। আমরা মালিক শ্রমিক বিভেদ করছি, ধনী করে বিভেদ করছি, শ্রমিকদের এবং সাধারণ শ্রমিক এবং একটু উপরের শ্রমিকদের পার্থক্য করছি, শ্রমিক নেতা এবং সাধারণ শ্রমিকদের মধ্যে পার্থক্য করছি। এই পার্থক্য হতে পারে সামাজিক অর্থে, কিন্তু সম্মানের অর্থে, মর্যাদার অর্থে কোনো পার্থক্য তার সুযোগ ইসলামে নাই, কিন্তু মনে রাখতে হবে। ঘোষণার আগেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের দাম। আমদানিতে কিছুটা কমেছে কাঁচামরিচের ঝাঁজ, এখনও চড়া বেশিরভাগ সবজি, মাছ, মাংস, ব্রয়লার মুরগি ও নানা ধরনের মুদি পণ্যের দাম রয়েছে আগের মতোই। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সরকার ও ব্যবসায়ীদের বৈঠকে দাম নির্ধারণ না হলেও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ কম। তেলের দাম যে গত সপ্তাহে যে দাম ছিল বর্তমানে সেই দামই মার্কেটে আছে, তবে বাড়বে এরকম একটা আলোচনা চলছে। সপ্তাহের ব্যবধানে ঝাঁজ কমেছে মরিচের দাম, কমলেও এখনো 160 টাকা থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। 300 টাকা, 320 টাকা, 400 টাকা, আর এই সপ্তাহে হলো 160 টাকা কেজি। মরিচের আমদানি যত বেশি হবে দাম তত কমবে। দাম বেড়ে ডিম বিক্রি হচ্ছে 135 টাকা ডজন, আর মসুর ডাল 100 থেকে 150 টাকা কেজি দরে। লাল ডিম বিক্রি করতে আসছি, হালি বেচতে আসছি, এই আপনার 45 টাকা ডজন হয়েছে 135 টাকা। গেছে সপ্তাহ থেকে প্রায় 5 টাকা 6 টাকা বাড়তি আছে। এদিকে মাছ, মাংস, ব্রয়লার মুরগি সহ নানা ধরনের ভোজ্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সব সবজি আপনার এভারেজ গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহ 10 থেকে 20 টাকা, কিছু কাঁচা সবজির দাম বেশি। সব জিনিসের দাম বাড়তি, পেঁয়াজ 80 টাকার কেজির নিচে পাওয়া যায় না, তরকারি, শাক সবজি যেটাই কিনি প্রত্যেকটা 10 টাকা 20 টাকা বেশি। আমি চাই সরকার এটা তদারকি করলে জিনিসটার দাম কমবে। বাজার মনিটরিং তো করতে, কেউ তো বাজার মনিটরিং করে না, যে একটা যদি ছাড় থাকতো বা কেউ যদি তদন্ত করতো, আসি দেখাশোনা করতো বা উদ্যোক্তা বাড়ি, তখন একটু এরা ভয় পাইতো, হয়তো একটু কমাইতো। আব্দুর রহিম, RTV, ঢাকা। এদিকে দিনাজপুরের হিলিতে 20 টাকা কমে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। স্থলবন্দরে চলতি অর্থ বছরের জুলাই মাস থেকে পর্যন্ত ভারত থেকে 680 ট্রাকে আমদানি হয়েছে 5200 মেট্রিক টন কাঁচামরিচ। এদিকে আমদানির ফলে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। জাতীয় নাগরিক পার্টি দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বারে গণসংযোগে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে নাগরিক পার্টির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের কাঁচিসার এলাকায় জমে থাকা পানিতে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ জানান তিনি। স্থানীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। একা একা কোনোদিনও কোনো কিছু সম্ভব না, কোনোদিনও কিছু সম্ভব না। আপনারা আমাদেরকে নৈতিক সমর্থন দিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই পথযাত্রা, আমাদের এই অগ্রযাত্রাকে প্রশস্ত করবে। জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বারে আমাদের কার্যক্রমের পরীক্ষার বিচারের দায়ভার আমরা আপনাদের উপরে দিয়ে যাচ্ছি। আপনারা বিচার করবেন গত 1 বছরে আমরা দেবিদ্বার উন্নয়নে আমরা আমাদের জায়গা থেকে আমরা কতটুকু অবদান রাখতে পেরেছি এবং বর্তমানে কি ধরনের অবদান রেখে যাচ্ছে।
স্বাভাবিক জীবনযাপনের জন্য সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর 10 অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা প্রায় 19 জন ও প্রায় 13 জন শিশু এ রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে মানসিক অবস্থার উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থায় মুক্তি দিতে পারে এই পরিস্থিতি থেকে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। মন ও মানসিক স্বাস্থ্য সঠিক না থাকলে মানুষের কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা বিনষ্ট হয়ে পড়ে কর্মহীন। এছাড়া পরিবার থেকে বিচ্ছিন্নতা, অতিরিক্ত কাজের চাপ, যোগাযোগে বিচ্ছিন্ন, অতিরিক্ত ডিভাইস ব্যবহার এবং কম ঘুম ছাড়াও সমসাময়িক ঘটনায় শিশু, নবীন প্রবীণ সবাই জড়িয়ে পড়ছে দুশ্চিন্তার বেড়াজালে। চিকিৎসকদের গবেষণায় বিশ্বে প্রতি 5 জনে 1 জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বাংলাদেশে 100 জন প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগে আক্রান্ত প্রায় 19 জন, আর শিশুদের সংখ্যা শতকরা 13 জন। মানসিক স্বাস্থ্য সেবার পর্যাপ্ত সুযোগের অভাব একটি বড় চ্যালেঞ্জ, যেখানে 92% মানুষ সেবার বাইরে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পাবনায় মানসিক হাসপাতাল সহ এই সেবায় শয্যা রয়েছে মাত্র 1344টি, আর গড়ে 5 লাখ রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রয়েছেন মাত্র 1 জন চিকিৎসক। এটা শিক্ষিত লোক থেকে শুরু করে গ্রামের লোক বা অশিক্ষিত যারা কম শিক্ষিত তাদের মধ্যে সবার মধ্যেই কিন্তু এই কুসংস্কারগুলি রয়ে গেছে। তো এটা একটা কারণ যে তারা চিকিৎসা নিতে আসে না এই কারণে ডাক্তারের কাছে। সে রোগী হলেই সারা জীবনের জন্য রোগী না, সে যখন সুস্থ হয়ে যায় সে স্বাভাবিক চাকরি করতে পারবে, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য সবই সে করতে পারবে এবং তার অধিকারটা তাকে ফিরিয়ে দিতে হবে। এই কারণে আমাদের সমাজে এবং রাষ্ট্রের কিন্তু দায়িত্ব আছে তাদেরকে রিহ্যাবিলিটেশন করার। রোগের ধরন চিহ্নিত করে স্বল্প ও দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে পরিত্রাণ মিলতে পারে মানসিক রোগ থেকে। কমিয়ে আনতে হবে ডিভাইস আসক্তিও। এই বছরের থিমটা হচ্ছে মানবিক জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য। এই মুহূর্তে গোটা পৃথিবীতে এক ধরনের অস্থিরতা, বিভিন্ন দেশে নানা রকমের সংকট তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটাকে ডিফারেন্টভাবে মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যেটা হয়তো বা নেগেটিভে আমি বলবো, সেভাবে প্রেজেন্ট করা হচ্ছে যা আসলে উচিত না। কেন ডিপ্রেশনটা হচ্ছে এটা তো আগে শুনতে হবে, বুঝতে হবে। শুধু মেডিসিন লিখলে তো হবে না। তখন পেশেন্ট বুঝবে যে না, তার একটা কথা বলার জায়গা আছে। তথ্য বলছে উদ্বিগ্নতা ও বিষণ্ণতায় নষ্ট হয় 12 বিলিয়ন কর্মদিবস। তাই সুস্থ সমাজ গঠনে সঠিক সময়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন চিকিৎসকরা। আপনার যখন ব্রেনের কোনো কেমিক্যাল ইমব্যালেন্স হবে বা অন্য কোনো সমস্যা হবে বা মনের সমস্যা কোনোটা হবে, আপনি ফেলে রাখলে সেটা বাড়তে থাকবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে দেশে বিভিন্ন খাতে উন্নয়ন হলেও হয়নি মানসিক স্বাস্থ্য সেবার। জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মানসিক রোগের দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতালটি। পর্যাপ্ত অর্থ, জনবল সংকটে দীর্ঘ 6.5 দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত এই হাসপাতাল এখন নিজেই রোগী। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1957 সালে পাবনার তৎকালীন সিভিল সার্জন শহরের শীতলাই জমিদার বাড়িতে মানসিক রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। 2 বছর পর শহরের হেমায়েতপুরে স্থানান্তর ও 500 শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। 111 একর জমির উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালের অধিকাংশ ভবন এখন পরিত্যক্ত আর ঝুঁকিপূর্ণ। চিকিৎসক সংকটের পাশাপাশি ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মী রয়েছে পদের বিপরীতে অর্ধেকের কম। এছাড়া চিকিৎসা, ঔষধ ও দালাল সহ নানা বিড়ম্বনায় ভোগান্তি চরমে উঠেছে রোগীদের। ঔষধ খেতে অনেকে চায় না, তখন আমরা বুঝাইলে যে তোমরা ঔষধ ঠিক মতো খাও, খেলে সুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবা। ক্লিনার এবং চতুর্থ শ্রেণীর স্টাফরা একেবারেই নগণ্য। তাদের দিয়ে যেগুলো আমরা আনুষঙ্গিক কাজগুলো করাবো এগুলো আমরা করাতেই পারছি না। এদিকে সুস্থ হওয়ার 10 থেকে 15 বছর পরও ভুল ঠিকানার কারণে অনেক রোগী বাড়ি ফিরতে পারছেন না। এছাড়া হাসপাতালটির আধুনিকায়নে মেঘা প্রকল্প অনুমোদন হলে 1200 শয্যার অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল নির্মাণ হবে বলছেন এই কর্মকর্তা। আন্তর্জাতিক মানসম্পন্ন একটা মানসিক হাসপাতাল হচ্ছে এবং এটা এখন ক্রয় সম্পর্কিত যে মন্ত্রিসভা কমিটি আছে ওখানে আছে, একনেকে পাশ হইলেই এটার কাজ শুরু হবে। তাদের পরিবার আসলে তাদেরকে নিতে অস্বীকৃতি জানিয়েছে
আমরা চাই যে আসলে এরকম যেন না হয়, এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাই যেন উদ্যোগী হয়। মানসিক রোগীদের উচ্চমাত্রার ওষুধ সেবনের কারণে উন্নত মানের খাদ্য প্রয়োজন, তাই খাবারে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি জনবল ও অন্যান্য সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্ট সবার। ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না, হাসতে পারে, বোবা লোকে গাইতে পারে না। নাদিরা সুলতানা, RTV। এবার নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের গুয়াহাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। আসরে প্রথম ম্যাচে জয় পেলেও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে টাইগ্রাসরা। লক্ষ্য কিউইদের হারিয়ে পয়েন্ট তালিকায় অবস্থান ভালো করা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দেই আছে বাংলাদেশ। পাকিস্তান ম্যাচে দুর্দান্ত জয়ের পর ইংল্যান্ডকেও কাঁপিয়ে দিয়েছিল টাইগ্রেসরা, তবে জয়টা ফসকে যায় হাত থেকে। ইংলিশ বধের সুযোগ হাতছাড়া হলেও আক্ষেপটা পূরণের সুযোগ আছে এখনো। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে সেই লক্ষ্যই ঠিক করেছে সারওয়ার ইমরানের দল। স্পেসিফিক ভাবে আসলে কাউকে নিয়ে আমরা করি না, আমরা অ্যাজ এ টিম আসলে কিভাবে ভালো করব, ওদের এগেইনস্টে কিভাবে আমরা ভালো বোলিং করব, ভালো ব্যাটিং করব, আমরা সেটা নিয়েই প্ল্যান করছি। আমাদের তো অবশ্যই একটা টিম প্ল্যান আছে, আমরা সেই টিম প্ল্যান অনুযায়ী আমরা আগানোর চেষ্টা করছি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অতীতটা মনে না রাখার মতোই। এখনো পর্যন্ত খেলা 4 ম্যাচের 4টিতেই জয় পেয়েছে কিউইরা। সেই অধরা কাঙ্ক্ষিত জয়েই এবার নজর নাহিদা জ্যোতিদের। ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচে এখানে চ্যালেঞ্জিং, এখানে আসলে ইজি বলে কোনো কিছু নাই। সো আপনাকে সবসময় এই টাফ সিচুয়েশনেই পার করতে হবে, কারণ কোনো টিমই আপনাকে ইজিভাবে দিবে না। সো আমরা সেটার জন্য প্রিপেয়ার হচ্ছি। আমরা আশা করছি যে আমরা গতকাল যেভাবে খেলেছি আমরা যদি এর থেকে একটু বেটার খেলতে পারি, আমার কাছে মনে হয় যে ভালো কিছুই হবে। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মারুফা আক্তার ইনজুরিতে পড়ায় চিন্তা বাড়ে দলের। তবে নাহিদা জানালেন স্বস্তির খবর, মারুফা এখন সুস্থ আছে, ফিট আছে, আগামীকাল ম্যাচের জন্য রেডি আছে। বিশ্বকাপে 2 ম্যাচে 1 জয় নিয়ে তালিকার 4-এ আছে টাইগ্রেসরা। সমান পয়েন্টে রান রেটে পিছিয়ে থাকায় 5-এ আছে দক্ষিণ আফ্রিকা। এদিকে 2 ম্যাচ খেলে এখনো জয়হীন নিউজিল্যান্ড। রাফি আমিন, RTV। রাজধানী পুরান ঢাকার বাংলা বাজার থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB অনুমোদিত পাঠ্য বইয়ের নকল ছাপাখানার সন্ধান পেয়েছে পুলিশ। অবৈধ এই ছাপাখানা থেকে চক্রের 6 সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার সূত্রাপুরের ডালপট্টি মোড়ের হেমন্ত দাস রোড এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে HSCর বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্য নিয়ে পাটুয়াটুলির চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটককৃতদের আজ মোবাইল কোর্টের অধীনে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করার কথা জানালেও ক্যামেরার সামনে কথা বলেননি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। লক্ষ্মীপুরে মা মেয়েকে গলা কেটে হত্যা করে 30 ভরি সোনালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে ঘটনা ঘটে। নিহতরা হলেন জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিম। স্থানীয়রা জানায় জুলেখার স্বামী মিজান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। সন্ধ্যার পরে বাড়িতে জুলেখা ও মিম একা ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে হত্যা করে। এ সময় 30 ভরি সোনালঙ্কা সহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। মিজান বাজার থেকে ফিরে 2 জনের মরদেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এদিকে রামগঞ্জ থানার ওসি হত্যাকাণ্ড ও স্বর্ণ লুটের বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলের কারাগারে আটক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা করছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে তথ্য জানানো হয়। পোস্টে আরও বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা আছে, যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গত রাতে এ তথ্য জানান। পোস্টে আরও জানানো হয়, শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। আশ্বিন মাসে উত্তরের জেলা কুড়িগ্রামে পড়ছে ঘন কুয়াশা। গেল সপ্তাহের বৃষ্টির পর গত 3 দিন থেকে সকালে কুয়াশা পড়তে শুরু করেছে। কুয়াশা ঢাকা সকাল আর ঘাসের ডগায় শিশির বিন্দু শীতের আমেজ সৃষ্টি করেছে জনমনে। আভাস দিচ্ছে আগাম শীত পড়ার।
আবহাওয়া অফিস বলছে এ জেলায় শীতের আমেজ শুরু হয়েছে। সিলেটে শুরু হয়েছে বাংলাদেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। আঞ্চলিক পর্বের আজকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে। দেশের সকল স্কুল, কলেজ এবং সমমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপ অনুষ্ঠিত হবে। 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। পর্যায়ক্রমে সারা দেশে 100টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।